গুড মর্নিং। আমি ডক্টর বোধিসত্ত্ব সাহা। আমি আজকে একটি টপিকের উপরে বলবো, সেটা হচ্ছে যে আমাদের চেম্বারে আমরা প্রতিনিয়তই কার্ডিয়াক পেশেন্ট ফেস করি, যাদের রিসেন্টলি কোনো রকম হার্টের সমস্যা বা ট্রিটমেন্ট হয়েছে এবং তারা অনেক মেডিকেল হিস্ট্রি বা অনেক প্রেসক্রিপশন নিয়ে আসে। তো আমরা অনেকেই ঘাবড়ে যাই বা অনেকেরই মনে অসুবিধা থাকে যে আমরা কী করব, কী ট্রিটমেন্ট দেবো, কী ওষুধ দেবো। তো আজকে সেইগুলোর ব্যাপারেই আমি কিছু বলবো। তো মূলত আমরা ডেন্টাল চেম্বারে যেসব পেশেন্ট ফেস করি, তাদের মেনলি হার্ট ডিজিজ বা যেগুলো মেনলি থাকে সেগুলোর মধ্যে এই যেমন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর বা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি রয়েছে, বা ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিস বা সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস। এইসব মোটামুটি পেশেন্টদের আমরা হিস্ট্রিতে আমরা দেখতে পাই যে তাদের মোটামুটি এই হিস্ট্রিগুলোই থাকে। তা এখন যেটা সবার প্রথমে আমাদের উচিত, যে একটা আমাদের ব্লাড প্রেশার মেজার করার একটা মেশিন, সেটা ম্যানুয়াল হোক, অটোমেটিক হোক, আমাদের এটা রাখা উচিত সবার ডেন্টাল চেম্বারে। এবং সবার প্রথমে পেশেন্ট ঢুকলে আমাদের প্রেশারটা মেজার করা উচিত। এখানে একটা ছোটো পয়েন্ট বলবো, সেটা হচ্ছে যে পেশেন্টের কার্ডিয়াক হিস্ট্রি থাক না থাক, যে কোনো এক্সট্রাকশন করার আগে প্রেশারটা মেজার করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে যে যেসব পেশেন্ট কার্ডিয়াক যাদের হিস্ট্রি আছে, মানে এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিস, তো এরা মূলত অ্যান্টিকোয়াগুল্যান্ট বা আমরা মানে ব্লাড থিনার, যেটা সহজ ভাষায় বলি। তো এইগুলো মোটামুটি তারা খায়। তো এই যে অ্যান্টিকোয়াগুল্যান্ট যে ড্রাগগুলো, বেসিক্যালি এগুলো কী করে, যে আমাদের মানে ব্লাডটা যে ক্লট হবে, মানে ইনসাইড, মানে আমাদের হার্টের ভেতরে, ঠিক আছে? তো বেসিক্যালি অ্যান্টিকোয়াগুল্যান্ট খেলে ব্লাডটা ক্লট হবে না আমাদের হার্টের মধ্যে। এবারে খুব কমন আমরা দেখতে পাই যে অ্যাসপিরিন জাতীয় ওষুধ খায় পেশেন্ট, এবং সেটা হচ্ছে অ্যাসপিরিন 75 mg, যেটা লো ডোজও বলে। হ্যাঁ, আর তার উপরে অ্যাসপিরিন 150 mgও আছে। তারপরে যেমন হেপারিন আছে, হেপারিন 5000 ইন্টারন্যাশনাল ইউনিটস আছে। তারপরে ক্লোপিডোজেরল রয়েছে। তো মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের চলতি অ্যান্টি কিছু কোয়াগুল্যান্ট। আচ্ছা, এবারে আমাদের অ্যাজ আ ডেন্টাল সার্জন যেটা উচিত, সেটা হচ্ছে যে পেশেন্ট যখনই এরকম কার্ডিয়াক হিস্ট্রি দেয়, তো সবার প্রথমে আমাদেরকে যেটা বললাম, ব্লাড প্রেশার মেজার করা। ব্লাড প্রেশার মেজার করার পরে যেটা আমাদের উচিত, সেটা হচ্ছে যে কিছু কার্ডিয়াক পেশেন্টদেরকে কিছু ব্লাড টেস্ট লিখে দেওয়া। ব্লাড টেস্টের মধ্যে কী আছে, যেমন হচ্ছে এপিটিটি, আইএনআর বা প্রোথ্রম্বিন টাইম, মোটামুটি এই ব্লাড টেস্টগুলো আমাদের পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে। এবং যেটা বলে সেটা হচ্ছে যে এই যে আইএনআর, মানে ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও যেটা, তো এইটার যদি 2.5-এর নিচে যদি রিপোর্ট আসে, তাহলে সেই ক্ষেত্রে দাঁত তোলা বা এক্সট্রাকশন করাটা সেফ। আচ্ছা, এবারে আমরা সবাই জানি যে এই যেসব পেশেন্ট যে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, আচ্ছা, বা অ্যান্টিকোয়াগুল্যান্ট বা অ্যান্টিপ্লেটলেট, এইখানে আমি একটু কনসেপশনটা ক্লিয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে যে এই যে অ্যান্টিকোয়াগুল্যান্ট ড্রাগ খাচ্ছি, তার মানে আমার হার্টের ভেতরে ব্লাডটা ক্লট করবে না। তো কেন ক্লট করবে না? বেসিক্যালি এটা কী করে, যে আমাদের শরীরে যে প্লেটলেট আছে, তো প্লেটলেট কাউন্টটাকে কমায়, এবং যার জন্য কী হবে, যে ক্লটিংটা হবে না। আচ্ছা, যাই হোক। তো এবারে যেটা বলার, সেটা হচ্ছে যে সবাই বলে যে 3 দিন বন্ধ রাখতে বা 5 দিন বন্ধ রাখতে এই অ্যান্টিকোয়াগুল্যান্ট বা অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। কিন্তু এইখানে মজার বিষয় হচ্ছে যে একটি প্লেটলেটের লাইফ স্প্যান হচ্ছে 10 দিন। তো আমি যদি অ্যান্টিপ্লেটলেট ড্রাগটা বন্ধ করেও দিই, হ্যাঁ, বা পেশেন্টকে যদি 3 দিন বা 5 দিন যদি বন্ধ করতেও বলি, তাহলেও ও সে ওই যে ওষুধের যে এফেক্ট, সেটা কিন্তু এখনও চলছে। তো সেই জন্যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, হ্যাঁ, তো ওনারা বলেছেন যে যদি কোনো পেশেন্ট 75 mgর মধ্যে, অ্যাকচুয়ালি এমজি নয়, এটা হচ্ছে মাইক্রোগ্রামস, বা 150টাও এমজি নয়, ওটা মাইক্রোগ্রামস। তো কেউ যদি 75 মাইক্রোগ্রামসের মধ্যে থাকে, তাহলে তার এক্সট্রাকশন করে দেওয়াটা যাবে, বা এক্সট্রাকশন ইজ সেফ। বা অনেকের গ্রেড 2 গ্রেড 3 মোবাইল আছে, সেই ক্ষেত্রেও অসুবিধা হয় না। এইবারে বলি যে যদি কেউ 150 অ্যাসপিরিন নিচ্ছে, অ্যাসপিরিন 150, সেই ক্ষেত্রে কার্ডিওলজিস্টের কনসার্ন নেওয়াটাই ভালো। এবং প্রেসক্রিপশনে আমরা লিখে দিতে পারি যে পেশেন্ট ইজ অন মেডিকেশনস, হ্যাঁ, এবং পেশেন্ট মানে উই আর আস্কিং ফর আ কনসেন্ট, যে ওয়েদার ডেন্টাল এক্সট্রাকশন ক্যান বি পারফর্মড, বা কী আছে সেটা লিখে দিলে তো কার্ডিয়াক সার্জন
রিপোর্টটা পড়ে সেরকম একটা কনসেন্ট দিলে পরে তবে এক্সট্রাকশনটা করা ভালো। আচ্ছা, এর বাইরে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে সবারই উচিত চেম্বারে কিছু কোয়াগুলেন্ট বলতে এখন যেমন রয়েছে অ্যালভিওলো জেল, এইসব মোটামুটি রাখা উচিত। তো এইগুলো কি করবে বেসিক্যালি, যে আমাদের ব্লিডিংটা হচ্ছে এই ব্লিডিংটাকে ক্লট করতে হেল্প করে। আচ্ছা, তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে আমি যেটা বলতে চাইলাম যে কার্ডিয়াক পেশেন্ট হলে মানে আমাদের মেনলি উচিত যে একটা ব্লাড প্রেশার মাপার যন্ত্র রাখা উচিত এবং তাদেরকে কিছু টেস্ট যেমন এপিটিটি, প্রোথ্রম্বিন টাইম, আইএনআর এগুলো দেওয়া এবং তাদের যে রিপোর্ট সেই রিপোর্টটা দেখে এক্সট্রাকশনে যাওয়া। বেসিক্যালি এই প্রোথ্রম্বিন টাইম বা এই আইএনআর এই সব কিছু করালে বেসিক্যালি আমরা বুঝতে পারবো যে পেশেন্টের ব্লাড ক্লটের ব্যাপারে আমরা একটা আইডিয়া পাবো। বেসিক্যালি এক্সট্রেন্সিক পাথওয়ে হয়, ইন্ট্রেন্সিক, তো আমি অত ডিটেলসে যাচ্ছি না, বাট এইগুলো আমাদের করিয়ে দেখতে হবে। এবং আমাদেরকে চেম্বারে কোয়াগুলেন্ট মানে অ্যালভিওলো জেল বা অ্যাপ জেল যেগুলো এখন বাজারে চলতি সেইগুলো রাখতে হবে। এবং কোনো পেশেন্ট যদি 75 mg অ্যাসপিরিনের মধ্যে আছে তাহলে অ্যাকর্ডিং টু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আমরা এক্সট্রাকশন করতে পারি। আর যদি 150 বা যেটা বললাম যে ক্লোপিডোজেরল বা হেপারিন এইসব ক্ষেত্রে কোনো কার্ডিওলজিস্টের কনসার্ন নিয়ে তারপরে এক্সট্রাকশন করা বা যে কোনো ডেন্টাল প্রসিডিওর করাই ভালো। তো এর বাইরেও আরও অনেক কিছু আছে, তো আমি সেগুলোতে যাচ্ছি না। ভিডিওটা এখানেই আমি শেষ করব। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ।